পার্সোনালি একজনকে একজনকে মেসেজ দেবো যে আমি এই সার্ভিস দিই, বা আমার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা আছে, তুমি কিনতে পারো, বা এখানে গেলে এই ইনফরমেশনটা পাওয়া যাবে। আপনার প্রয়োজন অনুযায়ী টুইটারকে ইউজ করতে পারবেন। তো টুইটার ইউটিউবের পরে সেকেন্ড সেকেন্ড একটা খুব স্ট্রং একটা মার্কেটিং টুল হিসেবে ইউজ করতে পারেন না। দেন লিঙ্কডইন। লিঙ্কডইন বেসিক্যালি আসলে প্রফেশনালসদের একটা নেটওয়ার্কিং সাইট। সাপোজ আমরা যারা ইন্টারনেট মার্কেটার, আমাদের একটা প্রফেশনাল নেটওয়ার্ক আছে ওখানে। সারা ওয়ার্ল্ডে যত ইন্টারনেট মার্কেটার আছে তাদের সাথে আমরা লিঙ্কডইনে কানেক্টেড হই। ইভেন আপনারা যারা নতুন ওয়েব ডিজাইনার হচ্ছেন, বা ওয়েব ডেভেলপার, বা যে কোনো পেশায় আছেন না কেন, ইভেন আপনারা যদি নর্মাল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন, আপনাদেরও একটা নেটওয়ার্ক ওখানে অলরেডি তৈরি করা আছে, জাস্ট কানেক্টেড হলেই হবে। কিন্তু আমরা মার্কেটিং এ সেটা আসলে কিভাবে ইউজ করব, মার্কেটিং এ কিভাবে ইউজ করা যায়? টুইটারের মার্কেটিং এর সবচেয়ে বড় টুল হচ্ছে টুইটারের বিভিন্ন গ্রুপস গুলা। আপনি যে ইন্ডাস্ট্রিতেই কাজ করেন না কেন, ইভেন আপনি যদি অনলাইনে বিভিন্ন প্যাট বা অ্যানিমেলস এর ফুড সেল করেন, সেটার জন্য কিন্তু গ্রুপ আছে। এসইও নিয়ে যারা কাজ করেন তাদের জন্য গ্রুপ আছে। তারপরে ওয়েব ডিজাইন নিয়ে যারা কাজ করবেন, ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করেন, বা যে ইন্ডাস্ট্রিতে আছেন, প্রতিটা ইন্ডাস্ট্রির জন্য ডেডিকেটেড অনেক হাজার হাজার গ্রুপ আছে। তো ওখান থেকে আমরা কিভাবে ট্রাফিক নিয়ে আসতে পারি? আপনার যেটা কাজ করতে হবে, প্রথমে 20টা হাই ট্রাফিক বা ভালো ভালো অ্যাক্টিভ গ্রুপ দেখে জয়েন করে ফেলেন। আপনার যে ইন্ডাস্ট্রি বা যে কিওয়ার্ড বা যে নিশটা নিয়ে কাজ করতেছেন, ওই গ্রুপস গুলোতে জয়েন করে ফেলবেন। জয়েন করার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে ওই গ্রুপ গুলাতে বিভিন্ন জিনিস কন্ট্রিবিউট করবেন, আপনার এক্সপার্টাইজ, আপনি যেটা জানেন। দেখবেন যে অনেকে অনেক বিষয় নিয়ে কোশ্চেন করতেছে, যে ভাই এটা জানি না, এটা কিভাবে করতে হয়। তো আপনার যদি এই বিষয়ে এক্সপার্টাইজ থাকে, যেহেতু আপনি ব্লগিং করতেছেন এটা নিয়ে, বা এটা নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, তো আপনার এই জিনিসটা নিয়ে জানেন, এটা ওখানে রিপ্লাই দিবেন, যে এটা একটা কোশ্চেন করলে সেখানে রিপ্লাই দিবেন। এটা হয় কি, ওই গ্রুপটাতে আপনার একটা পরিচিতি বাড়বে, এবং আপনি যখনই কমেন্ট করবেন আপনি কিন্তু আপনার সাইটে লিংক রেফারেন্স হিসেবে দিতে পারবেন, যে আমি এটা নিয়ে একটা ব্লগ লিখেছি, এখানে যাও, বা এই প্রোডাক্টটা এখান থেকে কিনলে ভালো। তো এইভাবে আপনি টুইটার থেকে, লিঙ্কডইন থেকে হিউজ ট্রাফিক জেনারেট করতে পারবেন। এবং ইটস পসিবল, এখানে কিন্তু অন্য কোনো নলেজের দরকার নেই, জাস্ট আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করা এবং আপনার কমেন্টের শেষে আপনার রিসোর্স লিংকটা দিয়ে আসা। ঠিক আছে? দেন আমরা যেটা আলোচনা করবো এখন, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম অনেকেই ইউজ করি না হয়তো, বাট এটা খুব পপুলার বাংলাদেশে, অন্যান্য ইন্ডিয়াতেও অনেক পপুলার। ইনস্টাগ্রাম হচ্ছে মোবাইলের ছবি আপনার এডিটিং এর একটা অ্যাপ, মোবাইল অ্যাপ। তো বড় বড় বিশ্বের যত বড় বড় সেলিব্রিটি আছে, অনেকেই টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রাম ইউজ করে। ইনস্টাগ্রামে কি হয়, যে একটা ছবি, যে কোনো ধরনের ছবি, এটা অন্য একটা কালার কম্বাইন করে, বা একটা অন্য একটা রেজুলেশনে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা যায়। তো ইনস্টাগ্রামের সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে, সব ধরনের, সব ক্যাটাগরির, সব কিওয়ার্ড বেস করে অনেক ছবি পাবলিশ হয় ইনস্টাগ্রামে। আপনার যেটা করতে হবে, রিলেটেড ছবি, যেমন আপনি আইফোন দিয়ে, আমি এক্সাম্পলটা দিই, আইফোন 5 লিখে সার্চ দিলে দেখবেন যে প্রচুর মানুষ তার আইফোনের বিভিন্ন অ্যাঙ্গেল বা অনেক ধরনের ছবি শেয়ার করেছে। তো আপনি যেটা করবেন, ওই পার্টিকুলার ছবিতে যাবেন, ছবিতে গিয়ে আপনার একটা ভ্যালুয়েবল কমেন্ট করে আসবেন, যে আমার এখানে আইফোন সেল করি আমি এই লিংকের মাধ্যমে। ওখান থেকে দেখবেন যে হয়তো একটা কমেন্টে ট্রাফিক পাবেন না, দুইটা কমেন্টে ট্রাফিক পাবেন না, বাট পার ডে যদি 10টা 20টা করে কমেন্ট করতে থাকেন, ওখান থেকে ভালো একটা ট্রাফিক আনা সম্ভব। এটা হচ্ছে। তারপরে আমরা আলোচনা করি রেডিট নিয়ে। রেডিটের কথা কে শুনেছেন? একটু হাত তুলবেন। রেডিট আমরা ইউজ করি কেন? আমরা যারা ব্লগিং করি তারা জাস্ট ওখানে যে বুক মার্কিং করে আসি, তাই না? কিন্তু এটা হচ্ছে আমাদের একটা বড় একটা ফল্ট, কারণ অনেক বড় বড় মার্কেটাররা শুধু রেডিট থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পায়, বাট আমরা সেটা কখনোই এক্সপ্লোর করার করি না, চিন্তা করি না। রেডিট থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পাওয়া সম্ভব গ্রুপস এর মাধ্যমে। রেডিটস এর অনেক সাব রেডিটস আছে, যেগুলোকে বেসিক্যালি আমরা গ্রুপস হিসাবে ধরি। তো রেডিটস বেসিক্যালি আপনার
যত হাই কোয়ালিটির ইমেজ ইউজ করতে পারেন, এক্সট্রা অর্ডিনারি বা এক্সক্লুসিভ ইমেজ যদি রেডিটে দেওয়া যায়, তাহলে প্রচুর ট্রাফিক সেখান থেকে নিয়ে আসা সম্ভব। আপনার যেটা করতে হবে, আপনি যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন এখন, ওই কিওয়ার্ডের গুগল থেকে ভালো ভালো ছবি নামাবেন। দুর্লভ কিছু ছবি পাওয়া যায় কিন্তু গুগলে, ওই ছবিগুলো নামাবেন এবং আপনার পার্টিকুলার কতগুলো গ্রুপসে যাবেন, রেডিটসে সার্চ দিবেন যে আইফোন 5 নিয়ে যদি আপনি বিজনেস করতে চান অনলাইনে, আইফোন 5 সেল দেখবেন যে আইফোন রিলেটেড প্রচুর গ্রুপস আছে। ওই গ্রুপসে ঢুকে ওই দুর্লভ ছবিগুলো জাস্ট পাবলিশ করবেন এবং প্রতিটা ছবির নিচে আপনার লিংক দিয়ে আসবেন। তো ওখান থেকে হিউজ পরিমাণ একটা ট্রাফিক কিন্তু পাওয়া সম্ভব। এটা এসইও ছোটখাটো একটা পার্ট। আমরা যদি চিন্তা করি যে ডকুমেন্টস এবং ফাইল শেয়ারিং, আমরা ব্লগে কি করি, যে কোনো একটা প্রোডাক্টের রিভিউ লিখি, দেন পাবলিশ করে দেয়, তাই না? তো আমরা সেম জিনিসটা কিন্তু আহ, আহ, ও- বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটে কাজ করতে পারে। যেমন আপনি একটা আর্টিকেল লিখবেন এবং সেই আর্টিকেলটা কিওয়ার্ড ফোকাস করে লিখবেন, লেখার পরে এটাকে একটা পিডিএফ বানাবেন। পিডিএফ বানায় যদি এটা স্লাইড শেয়ারে আপ করে দেন বা স্লাইড আকারে যদি স্লাইড শেয়ারে দেন, বা এটা যদি ডকস আকারে, এখানে কয়েকটা সাইট আছে যেমন স্ক্রাইব, তারপর হচ্ছে ডক স্টক, তারপরে গুগল ড্রাইভ, এই সাইটগুলোতে যদি আপ করে দেন, এগুলো কিন্তু অনেক ভালো র্যাঙ্ক করে। আপনি দেখবেন গুগলে সার্চ দেওয়ার সময় স্ক্রাইব বা টপ স্টক বা স্লাইড শেয়ার এগুলো কিন্তু ফার্স্ট 1 to 5 রেজাল্টের ভিতরে থাকে। তো এই জিনিসটা কিন্তু আমরা স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগাতে পারি। নর্মাল আর্টিকেল মার্কেটিং বলেন বা আমাদের ব্লগ সাইটের মাধ্যমে হয়তো ও একটা পার্টিকুলার কিওয়ার্ডে ভালো র্যাঙ্ক করা সম্ভব না অনেক সময়, কিন্তু আমরা যদি জাস্ট একটা ডক ক্রিয়েট করে স্ক্রাইব বা ডক স্টকে পাবলিশ করে দেই বা স্লাইড শেয়ারে সেটা পিডিএফ করে আপ করে দেই, তাহলে দেখবেন যে ওগুলা নর্মাল নর্মাল এসইও চেয়ে অনেক ভালো কাজ করতেছে এবং এগুলো খুব র্যাঙ্ক হয় তাড়াতাড়ি। ওকে, আমরা যেটা করব, আমাদের যেই ফাইলটা বানাবো ডক বা পিডিএফ বা স্লাইড শেয়ার, ওই ফাইল নেমটা আমরা কিওয়ার্ড দিয়ে দিব। আমরা যে কিওয়ার্ডটা টার্গেট করব, ফাইল নেমটা হবে ওই কিওয়ার্ডের, এবং ওই ফাইলটার ভিতরে যে কন্টেন্ট গুলা লিখবো, কন্টেন্ট গুলাতে আপনার বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক্যালি কিওয়ার্ডটা ইউজ করে দিব। দেখবেন যে আপনার এই কিওয়ার্ডটা আপনার ব্লগ পোস্টের চেয়ে অনেক বেশি র্যাঙ্ক করছে আপনার ডক। তো ডকের ভিতরে নিশ্চয়ই আপনার ব্যাকলিংক থাকবে, আপনার সাইটের বা অ্যাফিলিয়েট লিংক থাকবে, এগুলো খুব ভালো র্যাঙ্ক করা যায়। তো যারা এসইওর জন্য 3 মাস ওয়েট করতে চান না, তারা এই ফর্মুলাটা ইউজ করতে পারেন, এটা খুব কাজের। পিন্টারেস্ট, পিন্টারেস্ট হচ্ছে আপনার ইনস্টাগ্রামের মতোই, বিভিন্ন ফটো টটো শেয়ার করা যায়, কিন্তু ইনস্টাগ্রামে হচ্ছে আপনি নিজের ছবি তুলে সেটা আপ করে দিবেন। আর পিন্টারেস্ট হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ছবি আপনি শেয়ার করতে পারবেন এখানে। তারপরে হচ্ছে যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো ছবি যে কোনো জায়গা থেকে জাস্ট ওখানে পিন করে দিতে পারবেন। পিন্টারেস্টের সুবিধাটা হচ্ছে ওখানে এক্সিস্টিং মিলিয়ন মিলিয়ন ভিজিটর আছে। কিছু মানুষ আছে দেখবেন যে তারা গুগলে যায় না, ইয়ে হতে যায় না, সারাদিন ফেসবুকে বসে থাকে, তাই না? কারণ ওরা হচ্ছে ফেসবুকের নির্দিষ্ট একটা লয়াল ভিজিটর। ইউটিউবেরও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভিজিটর আছে, লয়াল ভিজিটর, যারা সারাদিন শুধু ইউটিউবে থাকে, তারা অন্য কোথাও যায় না। পিন্টারেস্টেরও এরকম লয়াল ভিজিটর আছে মিলিয়ন অফ মিলিয়ন। তারা কি করে, সারাদিন পিন্টারেস্টে ঘুরে ফিরে, পিন্টারেস্টে বিভিন্ন ছবি দেখে শেয়ার করে। এটা একটা পিন্টারেস্ট ভালো একটা মিডিয়া। আপনি যেটা করতে পারেন, আপনি যেই কিওয়ার্ডটাকে প্রমোট করতেছেন বা যেই প্রোডাক্টটা সেল করবেন বা যে সার্ভিসটা প্রোভাইড করবেন, আপনি ওই সার্ভিস রিলেটেড প্রচুর বোর্ড পাবেন। পিন্টারেস্টের আমরা রেডিটে গ্রুপস বলি বা লিঙ্কডইনে গ্রুপস বলি, পিন্টারেস্টে সেটাকে বোর্ডস বলে, বোর্ডস। তো ওই বোর্ডস গুলো কিন্তু সার্চ করা যায়। আপনি পিন্টারেস্টের সার্চ অপশনে গিয়ে কিওয়ার্ডটা ধরে যদি সার্চ দেন, হাজার হাজার বোর্ডস পাবেন আপনি। পার ডে যদি আপনি 5টা করে বোর্ডস করেন, ফলো করেন, ফলো করবেন, ফলো করার পরে ওদের ভিতরে যেই কিওয়ার্ড মানে যেই ছবিগুলা দেখবেন যে খুব বেশি শেয়ার হচ্ছে, অনেক বেশি পিন হচ্ছে, ওই ছবির নিচে গিয়ে কমেন্ট করে আসবেন। তবে সবসময় কমেন্টিং এর সময় একটা জিনিস মনে রাখবেন, আপনি যে এই বিষয়ে এক্সপার্ট এবং আপনি যে এই ছবিটাতে একটা ভ্যালু ক্রিয়েট করছেন, এটা বোঝাবেন সবসময়, কখনোই স্প্যামিং করবেন না। আপনি চিন্তা করছেন যে আমি তো যে টাইমে এই কন্টেন্টটা লিখবো বা এই কমেন্টটা একটু বড় করে লিখবো, আমার ভ্যালু শেয়ার করব,
সেই টাইমে হয়তো আমি আরো 20টা ছবিতে কমেন্ট করতে পারবো, কিন্তু ইটস রং। 20টা ছবিতে দেখবেন যে 15টা কমেন্টই আপনার ডিলিট করে দিয়েছে যে যার যে মূল ওনার। আপনার যেটা করতে হবে, আপনি ওই সময়টাকে ব্যয় করে 10টা ভালো কোয়ালিটির কমেন্ট দেন, ওখানে ভ্যালু অ্যাড করেন, দেখবেন যে ভিজিটররা আপনার ওখান থেকে চলে আসছে, আপনার সাইটে ডাইভার্ট হবে। এভাবে কিন্তু হিউজ ট্রাফিক আপনার সাইটে ড্রাইভ করানো সম্ভব, আপনার অ্যাফিলিয়েট সেলস পেজে ড্রাইভ করানো সম্ভব। ঠিক আছে, এখন যেটা আমরা আলোচনা করব, কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং আমরা সবাই মোটামুটি সবাই করি, যারা তাদের ব্লগ আছে বা ওয়েবসাইট আছে। এখানে কতগুলো জিনিস আমরা ভুল করি। আমরা গতানুগতিক কি করি, একটা কিওয়ার্ড রিসার্চ করি, সেটাকে কন্টেন্ট লিখে পাবলিশ করে দিই। ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন আহ, বড় বড় যে সাইটগুলো, যেমন আপনি বাজফিডের নাম শুনেছেন তো, তাই না? বাজফিড বা এখনো দেখবেন যে প্রচুর ওয়েবসাইট আছে যেগুলো ফেসবুকে ভালো ভালো শেয়ার হয়। একটা আর্টিকেল লিখলে ওরা 1000, 2000, 3000 বার শেয়ার হয় ফেসবুকে। তো এটা আসলে কারণ কি? কারণ হচ্ছে ওরা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে আসে। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, যেটা নিয়ে ব্লগ লিখবেন, শুধু আর্টিকেল পাবলিশ করলেই হবে না। আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন সেই কিওয়ার্ডের এক্সপার্ট খুঁজে বের করেন লিঙ্কডইন থেকে, দেন তাদেরকে একটা মেল পাঠান যে ভাইয়া আমার একটা ওয়েবসাইট আছে, আমি কয়েকটা কোয়েশ্চেন পাঠাচ্ছি আপনাকে, আপনার নাম এবং আপনার কোম্পানি অ্যাড্রেস সবকিছু আমার ওয়েবসাইটে পাবলিশ করবো, আপনি ছোট একটা ইন্টারভিউ দেন আমাকে। এভাবে মানুষ কিন্তু ইন্টারভিউ প্রচুর করতে মজা পায়, ইন্টারভিউ শেয়ার করে। ইভেন যাকে নিয়ে আপনি ইন্টারভিউ করবেন সে তার নেটওয়ার্কে কিন্তু শেয়ার করবে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে, যারা কন্টেন্ট মার্কেটিং করবেন, আপনাদের ব্লগিং এর জন্য হোক, অ্যাডসেন্স এর জন্য হোক, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য হোক, রিলেটেড ইন্ডাস্ট্রি লিডারদের খুঁজে বের করেন, তাদেরকে একটা ফরম্যাট পাঠান, কয়েকটা কোশ্চেন লিখে, দেন তাদের ইন্টারভিউ নেন। এভাবে কিন্তু আপনার সাইটের প্রসার হবে, এক। 2 নম্বর হচ্ছে কন্টেন্টও অনেক বেড়ে যাবে। একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ, বাট এটা কিন্তু অনেক কাজে দেয়। আমরা হয়তো অনেকে প্যাট ফ্লাইনের নাম শুনি, প্যাট ফ্লাইন নাম জানি অনেকে। প্যাট ফ্লাইন হচ্ছে smartpassiveincome.com এর একজন অথর। তো প্যাট ফ্লাইন যেটা করে সেটা হচ্ছে যে তার একটা পডকাস্ট আছে, মান্থলি বা উইকলি সে পডকাস্ট ছাড়ে। পডকাস্ট হচ্ছে বিভিন্ন তার ইন্ডাস্ট্রি লিডারদের সে ফোন করে বা ডিরেক্ট তার একটা ইন্টারভিউ নেয়, এবং ইন্টারভিউ সে কি করে আইটিউন বা সাউন্ড ক্লাউড বা এরকম বিভিন্ন পডকাস্টিং মিডিয়াতে সে এগুলা ছেড়ে দেয়। এটা হয় কি, হিউজ পরিমাণ ট্রাফিক। শুধু আমরা যে শুধু ইউটিউবে যাই তা না, আমরা শুধু গান শুনি তা না, আমরা কিন্তু ইন্সপায়ারিং অনেক কিছু শুনি, তাই না? সাউন্ড ক্লাউড থেকে গান শুনি বা আইটিউনস থেকে গান শুনি, পডকাস্ট শুনি। এরকম মিলিয়ন মিলিয়ন ভিজিটর সারা ওয়ার্ল্ডে ছড়ায় আছে, যারা গাড়িতে গান পডকাস্ট শুনে, আপনার ঘুমাইতে যাওয়ার আগে পডকাস্ট শুনে, মানে পডকাস্টের ভিতরেই কিন্তু তাদের লাইফ। তো তাদের কাছে কিন্তু আমরা রিচ করতে পারি এভাবে। আমি এখানে একটা টুল আছে, iSpeech.org। এই স্পিচটা কি করে, এটা একটা ফ্রি টুল। আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট সে অটোমেটিকলি অডিও ভার্সনে ট্রান্সফার করে দিবে, অডিও পডকাস্টে ট্রান্সফার করে দিবে, এবং এই পডকাস্ট গুলো আপনি আইটিউনস বা সাউন্ড ক্লাউডে আপনি পাবলিশ করে দিতে পারেন। আমরা আসলে যেহেতু আমরা এসইওর পাশাপাশি অন্যান্য ইনস্ট্যান্ট ট্রাফিকের কথা চিন্তা করতেছি, ইনস্ট্যান্ট ট্রাফিক আনার জন্য, ড্রাইভ করার জন্য যত 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 ওয়ে আমরা জানবো বা যত ওয়ে কাজে লাগানো যায়, সবগুলো ওয়েতে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করব। তো এখানে এই পডকাস্টিং কিন্তু হিউজ একটা ফ্যাক্টর। আর যেটা করতে পারি, টপ 10 কন্টেন্ট কিউরেশন। যেমন আপনি যদি আইফোন নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে আমরা এরকম কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না, টপ 10 আইফোন সেলার ইন বাংলাদেশ, বা টপ 10 আইফোন অ্যাক্সেসরি সেলার ইন ইউএসএ, বা টপ 10 এক্সক্লুসিভ ফটোজ অফ আইফোন ইউজার্স। এরকম কিন্তু অনেক কন্টেন্ট আমরা টপ 10 দিয়ে শুরু করতে পারি। আর এটা এটা আপনাদের জন্য হাইলি রিকমেন্ডেড, যে এরকম টপ 10, টপ 15 বা বেস্ট 10, এই কন্টেন্ট গুলো কিন্তু অনলাইনে প্রচুর শেয়ার হয়, এবং মানুষ এই কন্টেন্ট গুলো পড়তে কিন্তু মজা পায়। ঠিক আছে, তো আমরা যেই ইন্ডাস্ট্রিতে কাজ করেন না কেন, এই ধরনের কিন্তু প্রচুর কন্টেন্ট মার্কেটিং করতে পারেন আপনি। তারপরে
তারপরে যেটা আমরা করতে পারি গুগল প্লাস মার্কেটিং। গুগল প্লাস কিন্তু অনেকটা টুইটারের মতো, এই সেন্সে যে এখানে কিন্তু আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো আমাদের রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড আমরা হ্যাশট্যাগ দিয়ে গুগল প্লাসে সার্চ করব, এবং যে লিঙ্ক গুলো আসবে প্রতিটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করতে পারি, বা ওই পার্টিকুলার গুগল প্লাসের যে কমেন্ট অপশন থাকে সেই কমেন্ট অপশনে ভালো একটা কমেন্ট দিয়ে দেন আমার সাইটের লিঙ্ক যদি দিয়ে আসি, প্রচুর ট্রাফিক এখান থেকে কিন্তু আপনার সাইটে যাবে। এবং এখানে আমি যেগুলো বলতেছি প্রতিটা আমি পার্সোনালি টেস্ট করছি এবং আমার কাজে লাগতেছে, আমি প্রচুর ট্রাফিক পাই এভাবে। আমার করেন আপনার জন্যও কিন্তু আপনি নিজের জন্য ট্রাফিক ড্রাইভ করাতে পারবেন। আমার জন্য যদি কাজে লাগে আপনার জন্য কাজ করা উচিত এটা। এবং এটা অন্যান্য যে মার্কেটিং এর কথা আপনি চিন্তা করতেছেন যে এসইও, হয়তো এটা সময় লাগবে। এসইও কিন্তু হাইলি রিকমেন্ডেড, আপনার এসইও অবশ্যই করতে হবে। তবে এসইও এর পাশাপাশি আপনার ইনস্ট্যান্ট ট্রাফিক জেনারেশনের জন্য, ইনস্ট্যান্ট সেলস পাওয়ার জন্য, বা নিজেকে মোটিভেটেড রাখার জন্য, যে আপনি কাজ করতেছেন কোনো ট্রাফিক আসতেছে না, অনেক কিন্তু মোটিভ আমরা কিন্তু ডিসকারেজ হয়ে যায়। এই জন্য নিজেকে মোটিভেটেড রাখার জন্য কিন্তু এই মার্কেটিং প্রসেস গুলো আমাদের ফলো করা উচিত। ফেসবুক মার্কেটিং, আমরা মোটামুটি সবাই ফেসবুক ইউজ করি। তো আমরা যদি আমাদের এই সময়টা ফেসবুক মার্কেটিং এ কাজে লাগাই তাহলে কিন্তু এখান থেকে প্রচুর ওখানে যদি গ্রুপ সিলেক্ট করে দেন দেখবেন যে পার্টিকুলার কিওয়ার্ডে অনেকগুলা গ্রুপ চলে আসে। 20টা গ্রুপে আমরা জয়েন করব, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ওই গ্রুপগুলোতে প্রতিদিন একবার করে যাবেন, গিয়ে কিছু কমেন্ট পোস্টে কমেন্ট করবেন। ওখানে কিন্তু কোনো লিঙ্ক দিবেন না, প্রথম দিন কিছু কমেন্ট করবেন, কারো হয়তো কমেন্টের উত্তর দিবেন, কাউকে একটু সাজেশন দিবেন। 2 দিন পরে যেটা করবেন সেটা হচ্ছে ওই গ্রুপে আপনার এক্সপার্টাইজ বা আপনি যেই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন সেই ইন্ডাস্ট্রি নিয়ে একটা কন্টেন্ট দিবেন, ভ্যালুয়েবল ফ্রি একটা কন্টেন্ট দিবেন, এবং কন্টেন্টের লাস্টে ক্রেডিট দিবেন আপনার, যে আমি এই কন্টেন্ট গুলো লিখছি এই সাইটটা অবলম্বন করে। তখন এই ট্রাফিক গুলাকে কোথায় পাঠাবেন, আপনার সেলস পেজের লিঙ্ক দিয়ে দিবেন নিচে, যে ক্রেডিট আপনার সেলস পেজের লিঙ্ক। এতে হবে কি, আপনার যে ট্রাফিক গুলো আছে বা এই ডকুমেন্ট যারা পড়বে সবাই কিন্তু ক্রেডিটটা মোটামুটি অনেকেই চেক করবে, সবাই না হলেও অনেকেও চেক করবে। এখান থেকে কিন্তু এক্সিস্টিং ট্রাফিক কিন্তু আপনার সেলস পেজে বা আপনার ব্লগে বা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। সবশেষে এটা আমার লাস্ট, আর দীর্ঘায়িত করবো না, আমাদের সময় আছে 5টা পর্যন্ত, তো 4:30 পর্যন্ত সরি। তো ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং জন্য বিভিন্ন আমরা অ্যাপ ইউজ করতে পারি, যেমন কনস্ট্যান্ট কন্টাক্ট, গেট রেসপন্স। ওরা আসলে ইমেল আপনার অটোমেশনের কাজগুলো করে থাকে বা অটো রেসপন্ডার সার্ভিস দিয়ে থাকে। ইমেল মার্কেটে আমি কিছু বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেকেই ইমেল মার্কেটিং করি, আমরা বড় যে ভুলটা করে থাকি প্রতিদিনই প্রমোশনাল মেল পাঠাই। আমাদের যে সাবস্ক্রাইবার আছে প্রতিদিনই কিন্তু প্রমোশনাল মেল পাঠায়, এটা অনেকে হয়তো সাজেস্ট করে, বাট আমার ক্ষেত্রে এটা কখনো কাজ করে নাই। আমি যেটা করি এবং যেটা হাইলি রিকমেন্ডেড সেটা হচ্ছে যে প্রতিদিন কখনোই প্রমোশনাল মেল পাঠাবেন না আপনার সাবস্ক্রাইবারদের। যেটা করবেন 2 দিন ফ্রি ইনফরমেটিভ কন্টেন্ট পাঠাবেন এদেরকে, যে তুমি এই কন্টেন্ট গুলো এখান থেকে ফ্রি ফ্রি পাইতে পারো বা এটা করো তোমার জন্য ভালো হবে। 2 দিন ফ্রি কন্টেন্ট দিবেন, একদিন প্রমোশনাল মেল পাঠাবেন। 2 দিন ফ্রি কন্টেন্ট দিলে যেটা হবে, ওই আপনার যে ইমেল সাবস্ক্রাইবার সে আপনাকে ট্রাস্ট করবে যে না সে আমাকে ভালো কিছু পাঠাচ্ছে। থার্ড দিন আপনি আপনার প্রমোশনাল বা প্রোডাক্ট সেলস পেজের লিঙ্ক পাঠান। তো এভাবে হবে কি তার মধ্যে ট্রাস্ট জেনারেট হবে এবং আপনি ওখান থেকে হিউজ পরিমাণ একটা সাবস্ক্রাইবার পাবেন। সো এটুকুই। আহ, আপনার যদি যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, স্টিল যদি কোনো কোশ্চেন। ইনস্টাগ্রাম আর হচ্ছে পিন্টারেস্ট, যেমন পিন্টারেস্ট তো আমরা অনলাইন থেকে ইউজ করতে পারি, ইনস্টাগ্রাম কি মোবাইল থেকে ইউজ করতে পারি, সেটা ইউজ করা ভালো। ইনস্টাগ্রাম আপনার মোবাইল নর্মাল ওয়েব একটা সার্ভিস আছে, ওয়েব পেজ আছে, তবে সবথেকে বেটার হয় যদি মোবাইল থেকে ইউজ করেন, স্মার্টফোন। আমি যদি কোনো প্রোডাক্ট মার্কেটিং করি সেক্ষেত্রে কি শুধু আমার মোবাইল থেকে ইউজ করতে পারি, কিন্তু অনলাইন থেকে আমার করা সেটা সম্ভব হচ্ছে না।
হ্যাঁ, সম্ভব হচ্ছে না, এদের মোবাইলটা প্রিফারেবল। ইনস্টাগ্রাম সাধারণত মোবাইলের জন্যই একটা মোবাইল অ্যাপ ছিল প্রথম, দেন পরে ওরা ওয়েব সার্ভিস নিয়ে আসে। তো আপনি যদি ইচ্ছা করেন, আপনার যদি স্মার্টফোন না থাকে, আপনি কিন্তু ওয়েবসাইট ব্রাউজার থেকেও কিন্তু আপনি কাজ চালাতে পারেন। নেক্সট, আর কোনো কোয়েশ্চেন? ওকে, তো এটা হচ্ছে ফেসবুক পেজ বা গ্রুপ, তারপরে হচ্ছে যেগুলো টপ পজিশনে আছে এগুলো চেক করে কি ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আছে নাকি সেগুলো যদি আমাদের টপ পজিশনে সোশ্যাল ব্যাকার নামে একটা ওয়েবসাইট আছে, সোশ্যাল ব্যাকার, ঠিক আছে, সেটা ইউজ করতে পারেন। ব্র্যান্ড বেচ করে। আর আরেকটা জিনিস, ফেসবুক গ্রাফ সার্চ ইউজ করেন তো, ওখানে দেখবেন যে ওখানে ইচ্ছা করলে আপনি পার্টিকুলার ইন্ডাস্ট্রি লিডার, একটা বাংলাদেশে যারা সিইও যারা আছে, তারা যদি ফেসবুক ইউজ করে, কতজন সিইও ফেসবুক ইউজ করে, সেটা আপনি গ্রাফ সার্চের মাধ্যমে বের করে ফেলতে পারবেন। সো ফেসবুক গ্রাফ সার্চের মাধ্যমে পার্টিকুলার গ্রুপ, পেজ, ইন্ডিভিজুয়াল, এজের সব লোক, সব ধরনের জিনিস সার্চ করা যায় ফেসবুক আর ইউজ করা। ওকে, আমার স্লাইড এ পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা, এটা আলামিন ভাই উত্তর দেন। ভালো। থ্যাংক ইউ শামিম ভাই। আচ্ছা, ফেসবুক পেজে কিভাবে আপনি লাইক বাড়াবেন, আই মিন কিভাবে আরো মানুষের কাছে পৌঁছাবেন, আপনার কাস্টমার টার্গেট কাস্টমারের কাছে? এটা খুবই মজার ভাবে পৌঁছাতে পারেন, আপনি নিজে তো পৌঁছাতে পারেন। ধরেন যে মাই ইয়ে যেটা আপনার ধরেন, আহ, আপনি ওয়েডিং ফটোগ্রাফি সার্ভিস দেন, রাইট? আচ্ছা, যারা বিয়ে করবে, বিয়ে করার আগের স্টেপ কি থাকে? এনগেজ থাকে, কথার কথা সোফার, কথার কথা এনগেজ থাকে। আপনি ঢাকা শহরে কত এনগেজ ছেলে আছে আপনি তাদেরকে বের করে ফেলতে পারেন। খুব সিম্পল, আপনার কাস্টমার তো তারা, তাই না? এনগেজমেন্ট হওয়ার পরেই তো বিয়ে হচ্ছে। হয়তো সবাই ওরকম না, অনেকে জাস্ট রিলেশনশিপ কন্টিনিউ করে স্ট্যাটাস চেঞ্জ করে, সেটা ভিন্ন। আপনি খুঁজে বের করতে পারেন কিন্তু যে আপনি এত বয়সের মধ্যে ঢাকা শহরে বাস করে এবং তাদের রিলেশনশিপ স্টার হচ্ছে এনগেজড, কত মানুষ আছে কিন্তু সহজে কিন্তু গ্রাফ সার্চ দিয়ে বের করে ফেলতে পারেন। সহজে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনি তো দেখলাম এরকম, আমরা এরকম সার্ভিস দিচ্ছি, আপনি তাদের ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারেন, জাস্ট। আর পেজের মার্কেটিং এর জন্য, পেজের মার্কেটিং কাজ করে হচ্ছে কিভাবে, এটা হচ্ছে এজ র্যাঙ্ক বলে একটা ফ্যাক্টর আছে। এজ র্যাঙ্ক, এজ র্যাঙ্ক হচ্ছে যে এই অ্যাফিনিটি স্কোর প্লাস, এটা একটা সূত্র আছে এজ র্যাঙ্কের, আমি এক্সাক্ট মনে করতে পারছি না। এজ র্যাঙ্কটা কাজ করে এক্স্যাক্টলি আপনি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, আপনার পোস্টটা যত বেশি মানুষ দেখবে। আপনি একটা পোস্ট করলেন যে আমাদের এরকম একটা সার্ভিস আছে, এই সার্ভিসটা আপনার কেমন লেগেছে, আপনি আপনার ফিডব্যাকটা জানান। কিন্তু কেউ এই পোস্টটাকে কেউ লাইক করলো না এবং এই পোস্টটাতে কেউ কমেন্টও করলো না, ঠিক আছে? অটোমেটিক্যালি আপনার এজ র্যাঙ্কটা কমে যাবে। সো আপনি যদি পরবর্তীতে কোনো পোস্ট দেন, এই পোস্টটা আর আপনার লাইক করা থাকলেও ওই মানুষের কাছে পৌঁছাবে না। অনেকের পেজে লাইক আছে 10,000, কিন্তু একটা পোস্ট দিলে দেখবেন লাইক একজন। এরকম পেজ দেখেছেন, খেয়াল করেছেন আপনারা? কখনই কি জানেন এটা কেন হয় যে আমার 10,000 লাইক, 10,000 মানুষ এটা লাইক করে রেখেছে, অনলি একজন একটা পোস্ট লাইক করছে? কেন হচ্ছে এটা? ইটস বিকজ অফ আপনার এজ র্যাঙ্কটা হচ্ছে ডাউন। আপনার যে এজ র্যাঙ্কটা আছে, এই এজ র্যাঙ্কটা নেগেটিভে চলে গেছে। সো আপনি যতই 10,000 ফ্যান থাকুক না কেন, আপনার একটা পোস্ট দিলেও ওইটাতে মানুষ ওই আপনার লাইক যে করে রাখছে তার নিউজ ফিডেও এটা যায় না। ওকে, সো লাইকটা গোল না হয়ে আমি বলবো একটা কোম্পানির গোল হওয়া উচিত কিভাবে একটা কোম্পানির পেজের এজ র্যাঙ্কটা বাড়াবে। এজ র্যাঙ্কটা বাড়ানোর জন্য খুব সহজ একটা ফর্মুলা আছে। যেহেতু আপনার বেশি লাইক এবং কমেন্ট দরকার এবং আরো কিছু সূত্রের মধ্যে অ্যাফিনিটি স্কোর, যেটা স্কোরের মধ্যে আরো অনেক টেকনিক্যাল জিনিস আছে যেগুলো অ্যাভয়েড করে আপনি যেটা সিম্পল জিনিসে কাজ করতে হবে, সেটা হচ্ছে এমন এনগেজিং কন্টেন্ট দিতে হবে যে কন্টেন্টটা মানুষ লাইক করে। শামীম ভাই যেটা বলছিল যে ছবিগুলো দিয়ে, যে ছবিটা মানুষ লাইক করে বেশি, কমেন্ট করে বেশি, শেয়ার করে বেশি, এমন কন্টেন্ট দিতে হবে। তাহলে আপনার অ্যাফিনিটি স্কোর বাড়বে, আপনি নতুন নতুন মানুষের কাছে পৌঁছাতে পারবেন। শুধু শুধু প্রমোশনাল কন্টেন্ট দিলেই হবে না, ইউজারকে এনগেজ করে এমন কন্টেন্ট পাবলিশ করতে হবে। জি, জি। না, বাংলাদেশের চিটাগাং পেজ কাস্টমারের কাছে যাওয়া যায় না, বাংলাদেশ হচ্ছে হোল বাংলাদেশ। আপনি অন্য দেশে অ্যাডভার্টাইজমেন্ট আপনি শূন্য থেকে শুরু করতে পারেন। একটা রেকমেন্ড হচ্ছে এজ র্যাঙ্ক বানানোর একটা আপনি একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পেতে পারেন। আনফেয়ার অ্যাডভান্টেজটা এরকম, আপনি যদি মাসে একটা মিনিমাম পরিমাণ টাকা যদি আপনি ফেসবুকে স্পেন্ড করেন,
এটা এজ র্যাঙ্ক বাই ডিফল্টই আপে চলে যাবে। কারণ কি, আপনি যখন পোস্ট, এটা কিন্তু বুস্ট পোস্ট একটা অপশন আছে, বুস্ট পোস্ট যদি আপনি করেন তাহলে নতুন নতুন মানুষের কাছে যাবে, তো তারা লাইক করবে, তারা কমেন্ট করবে, অটোমেটিক্যালি আপনার এজ র্যাঙ্কটা একটু আপ থাকবে। কোন পেজের, কোন কোম্পানির পেজ যদি ডাউনে চলে যায়, অলমোস্ট ডেডের কাছাকাছি চলে যায়, তাহলে আপনারা বুস্ট পোস্ট অপশনটাকে ব্যবহার করে এই এজ র্যাঙ্কটাকে খুব সহজে ডেভেলপ করতে পারেন। আর একবার ডেভেলপ করলেই হবে না, এজ র্যাঙ্কটা হচ্ছে ধরে রাখার একটা জিনিস, আপনাকে রেগুলার এনগেজিং কন্টেন্ট দিতে হবে। সো আপনি যদি এনগেজিং কন্টেন্ট দেন, নতুন নতুন মানুষের কাছে যাবে, আবার তারা যখন কমেন্ট করবে তাদের ফ্রেন্ডদের কাছে যাবে, বাই ডিফল্টই আপনার লাইক পাবে। এছাড়া লাইক বাড়ানোর অন্য কোনো সূত্র নাই, অনেক সূত্র আছে, বাট সেগুলো আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং না, সেগুলো কমপ্লিটলি স্প্যামিং। থ্যাংক ইউ। এজ র্যাঙ্ক চেক করার কোনো টুল আমার নাই, কিন্তু নরমালি হচ্ছে কি, আপনার ওয়েবসাইটের পেজের এজ র্যাঙ্ক কত এটা দেখতে পাবেন আপনি, হচ্ছে যে কি পরিমাণ মানুষের কাছে আপনি পৌঁছাচ্ছেন। সাধারণত আপনার যদি 1000 ফলোয়ার হয়, 100 মানুষ মিনিমাম সেটা দেখে, যদি একটা ভালো পেজ হয়। আপনার যদি 10,000 পেজ হয়, 1000 মানুষ মিনিমাম সেটা দেখে, ঠিক আছে? সো 10 দিয়ে ভাগ করে যদি দেখেন আপনার 10 এরও নিচে, মানে 10% এরও কম মানুষ দেখতেছে একটা পোস্ট, তাহলে আপনার এজ র্যাঙ্ক নেগেটিভের দিকে চলে গেছে, সেটাকে ধরে নিতে হবে। থ্যাংক ইউ। আর ভাইয়া, জি, আমি ধরেন সাপোজ হ্যাঁ, ধরেন রেকর্ড হচ্ছে তো, ধরেন আমি সাপোজ একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করলাম, সেটা আমি মানে প্রচার বানাবো কিভাবে সেটা? আচ্ছা, ভিডিও আপলোড করেছেন আপনি, ভিডিওটা আসলে কি, আপনারা গাংনাম স্টাইল দেখেছেন সবাই? ওপা, গাংনাম স্টাইল, এটা ভিউ কত জানেন? ইতিহাসের সমস্ত রেকর্ডকে ছাড়াই গেছে। কেন ইতিহাসের সমস্ত রেকর্ড ছাড়া গেছে কেন? ইটস বিকজ অফ, মানে এইটার যে ভাইরালিটি, এই ভিডিওটাই তো মজার, মানে কি, মানে এইরকম একটা ভিডিওর মনে, তারপরে কি হাই কি জানি হোয়াই দিস কোলাবরেটিভ, কেন? ইটস বিকজ অফ দ্য ভিডিও কোয়ালিটি। আপনার ভিডিও কোয়ালিটিটা যদি ভালো হয়, গাঙ্গাম স্টাইল এমনি এমনি মানে এই বিলিয়ন বিলিয়ন ছাড়া যায় না। কোলাবরেটি এমনি ইন্ডিয়ার একটা গ্রামের একটা ছেলে কোলাবরেটি, সারা পৃথিবীর মানুষ কোলাবরেটি এমনি এমনি পায় না। ইটস বিকজ অফ দ্য কোয়ালিটি। আপনি যদি ভিডিও কোয়ালিটিটা ভালো হয়, এবং কিছু এখানে ভাইরাল ফ্যাক্টর আছে, ভাইরাল মার্কেটিং ফ্যাক্টর আছে, ভাইরাল মার্কেটিং ফ্যাক্টর গুলো যদি মানে, এগুলো একটু টপ লেভেলের জিনিস বা একটু হাই কোয়ালিটির জিনিস অনেক প্ল্যান করে করতে হয়, কিন্তু আপনি মোস্ট প্রবাবলি একটা অ্যাফিলিয়েট ভিডিও আপনি হয়তো র্যাঙ্ক করতে চান, রাইট? অ্যাফিলিয়েট ভিডিও র্যাঙ্ক করতে গেলে ওই এক্সাক্ট প্রোডাক্টের একটা রিভিউ, আপনি ফেস থাকতে হবে, মাস্ট একটা ফেস থাকতে হবে, অথবা সোশ্যাল প্রুফ। আমরা যেটা বলি, ওই ভিডিওতে একটা সোশ্যাল প্রুফ থাকতে হবে। যদি একটা প্রোডাক্টের রিভিউ করেন, একটা সফটওয়্যারে যদি রিভিউ করেন, আপনি একটা স্লাইড দিলেন, একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিলেন, প্রেজেন্টেশন দিয়ে দিলেন, একটা ভিডিও আপলোড করে দিলেন, এটা মানুষ দেখবে না, কারণ কোনো সোশ্যাল প্রুফ থাকতেছে না। আপনার কোনো ওখানে ফেস নাই যে আপনি কথা বলতেছেন, হ্যাঁ আমি প্রোডাক্টটা ইউজ করছি, এই করছি, আপনার কোনো ফেসটা থাকবে। আপনি যখন কথা বলতে পারবেন, তাহলেই ওইটার একটা পজিটিভ ইমপ্যাক্ট ইউজারদের মধ্যে পড়বে, আর আপনার যত লাইক হবে, যত ভিউ হবে, যত কমেন্ট হবে, ওটা অটোমেটিক্যালি ইউটিউব উপরের দিকে র্যাঙ্ক করবে, ঠিক আছে? আর র্যাঙ্কিং ক্র্যাক করার কিছু উপায় আছে, কিভাবে আপনি র্যাঙ্কিং গ্যাম্বলিং করে প্রথমে চলে আসতে পারেন। এটা হচ্ছে যে এক্সিস্টিং ভিডিওগুলো কিছু ভাবে এডিট করে, এটা অ্যাফিলিয়েট মার্কেটারদের কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, তো ব্ল্যাক হ্যাট উপায়ে, যে আপনি ভিডিওটা কিছু ভিডিও কিউরেশন, যেটা ভিডিও কিউরেশন করে আপনি ওই শামীম ভাই যেভাবে বলবো ইউটিউবে কিভাবে আপলোড করবেন, করার পরে ওই ভিডিওর কিছু আমার বলা ঠিক হবে কিনা আমি জানি না, ওই ভিডিওর কিছু ভিউ আপনাকে ম্যানেজ করতে হবে ব্ল্যাক হ্যাট উপায়ে। কিছু ভিউ যদি বাড়াইতে পারেন, কিছু লাইক কমেন্ট যদি বাড়াইতে পারেন, এবং কিছু ব্যাকলিংক যদি বিল্ড করতে পারেন, ওই ভিডিওর জন্য যদি কিছু কন্টেন্ট মার্কেটিং করতে পারেন, প্লাস এই ভিডিওটা যদি কিছু ভালো ভালো ওয়েবসাইটে এমবেড করাইতে পারেন, তাহলে ওয়েবসাইটটা ওই ভিডিওটা ইউটিউবে খুব সহজে ভালো র্যাঙ্ক করতে পারবেন। থ্যাংক ইউ। ব্ল্যাক হ্যাট হিসেবে একটু আগে আমি বলেছিলাম ওনাকে, আরেকবার অ্যান্সার দিতে পারবো না ভাই, সরি। আর্টিকেল মার্কেটিং শামীম ভাই বলেছে, তারপরে আমাকে আলাদা বলছে। কোনটা? ও, মার্জের সমস্যা হচ্ছে কি, মার্জ আপনাদের দুইটা পেজ। আচ্ছা, পেজ মার্জ হচ্ছে আপনার যদি দুইটা পেজ থাকে, তাহলে আপনি দুইটা পেজকে একসাথে মার্জ করতে পারেন। এখন আপনি যে পেজকে মার্জ করছেন, ওই পেজটা এক্সিস্টিং আগের পেজটা লাইক, ধরেন যে আমি একটা পোস্টে লাইক দিয়েছি, ধরেন যে শামীম ভাইয়ের ফ্যান পেজ, নাসিরউদ্দিন শামীমের ফ্যান পেজে আমি লাইক দিয়েছি। এখন নাসিরউদ্দিন শামীমের ফ্যান পেজ আপনি আপনার ফ্যান পেজের সাথে মার্জ করলেন, আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমি লাইক করি নাই, আমি নাসিরউদ্দিন শামীমকে লাইক, না ওটার এজ র্যাঙ্কের উপরে ডিপেন্ড করছে। কারণ একদিন তো ডিপেন্ড করেন, আমি যদি আপনার পোস্টের সাথে লাইক করি, তাহলে আপনার এজ র্যাঙ্ক ভালো থাকবে, ডিপেন্ডস হচ্ছে এজ র্যাঙ্কে। কারণ আগের পেজটা যদি এজ র্যাঙ্ক খারাপ হয়, তাহলে আপনারটা এজ র্যাঙ্ক খারাপ হবে। কারণ দুইটা পেজ আপনি মার্জ করছেন, ওইটারও এজ র্যাঙ্ক নেগেটিভ, এটারও এজ র্যাঙ্ক নেগেটিভ, তাহলে দুইটাই তো নেগেটিভ। আপনার একটা পজিটিভ থাকলে একটা নেগেটিভ থাকলো, সমানে সমানে চলে আসলো, মানে এটা ডিপেন্ড করে আপনার দুইটা পেজের কোয়ালিটির উপরে। থ্যাংক ইউ। আচ্ছা, কিভাবে ইনক্রিজ করা যায়?
আপনার একটা পেজ এজ র্যাঙ্ক একটু আগেই বললাম, এজ র্যাঙ্ক ইনক্রিজ করার জন্য আপনাকে এনগেজিং কন্টেন্ট দিতে হবে, ইউজার এর সাথে এনগেজ থাকে। একটা পেজে আপনার ফান থাকে, আপনার মেবি 10,000 আছে, এখন ওই পেজে একটা পোস্ট করার পরে সবার মধ্যে কিভাবে সেটা পৌঁছাবে, এবং যদি লাইক না হয় কেন এটা মানে ডিক্রিজ হয়, ইনক্রিজ কিভাবে করা যায়, মানে ওইটা বলেন। আচ্ছা, ওয়েব হচ্ছে কি আপনার এনগেজিং কন্টেন্ট, ইউজার এনগেজিং কন্টেন্ট, মানে ইউজার পছন্দ করবে এমন কন্টেন্ট দিতে হবে, সিম্পল। আপনি এমন কন্টেন্ট দিচ্ছেন যেটা কারো ভালো লাগছে না, ঠিক আছে, কেউ এটা লাইকও করবে না, কেউ কমেন্টও করবে না, রাইট? ফান থাকলে সবার মধ্যে কি পৌঁছাবে ওইটা? সবার মধ্যে পৌঁছাবে যদি সবাই ফেসবুকে আসে, কিন্তু সবাই তো একসাথে আসে না, ওই সময়ের মধ্যে আসে না, ঠিক আছে, কারণ অন্য নিউজ পেজে চলে যায়। সাধারণত 10% মতো মানুষের কাছে পৌঁছানো যায় ফেসবুক দিয়ে। আচ্ছা, ধন্যবাদ। সার্চ একটা ওয়েবসাইটে কিওয়ার্ডে আমি সার্চ দিলাম ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে, ওই ওয়েবসাইটটা আমি মোবাইলে দেখতে চাই, তো অনেক সময় সেটা আসে এবং আসে না। তারপর ওই যে গুগল ওয়েবমাস্টার টুলে সেখানে আমি গিয়ে দেখেছি যে ডেস্কটপের জন্য বা আমি প্রথম থেকে বুঝি না, কিন্তু ওনার কথাতেই চলে গেছে। আচ্ছা, সরি, সাপোজ আমি কোনো একটা বিষয়, একটা বই কিনবো, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই কিনবো, সেটা সার্চ দিলাম গুগলে, দেখলাম আমার প্রথম ডেস্কটপে যখন প্রথম 5টা বা 10টার মধ্যে যে বুক স্টোরিগুলোর নামগুলো আসলো, মোবাইলে দেওয়ার পর সেগুলো আসলো না, বা একাধিকবার দেওয়ার পর বা কিওয়ার্ডটা চেঞ্জ করার পর সেখানে আসলো। তো আমি চাচ্ছি যে একটা ওয়েবসাইট এরকম হবে যে মোবাইলেও আসবে বা ডেস্কটপে আসবে, ওদের পার্থক্যটা কি। আরেকটু কথা, যে গুগল ওয়েবমাস্টার টুলে ওখানে এরকম কিছু কথা বলা আছে যে দুটোর মধ্যে ডিফারেন্ট আছে বা মিল আছে, এই বিষয়টা একটু জানতে চাই। আচ্ছা, এটার কারণ হচ্ছে গুগল সবসময় তার ইউজারের কথা চিন্তা করে। আপনি যখন ডেস্কটপ দিয়ে সার্চ করছেন, গুগল দেখবে যে ডেস্কটপ দিয়ে অ্যাক্সেসিবল সমস্ত ওয়েবসাইট আপনাকে দেখাবে, কিন্তু আপনি সেম সার্চ যদি আপনি মোবাইল দিয়ে করেন, গুগল চিন্তা করবে আপনার একটা ওয়েবসাইট সার্চ রেজাল্ট আপনাকে এনে দিল, কিন্তু আপনি ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারবেন না মোবাইল দিয়ে, মানে ওই ওয়েবসাইটটা মোবাইল দিয়ে ব্রাউজেবল না, রেসপন্সিভ না, অথবা এর কোনো মোবাইল ভার্সন নেই, তাহলে গুগল সেটাকে আপনার সামনে দিবে না। সো যদি আপনার ওয়েবসাইটটাকে মোবাইল ইউজার এবং ডেস্কটপ ইউজার দুইটা ইউজারের কাছে রাখতে চান, ইউ মাস্ট হ্যাভ এ রেসপন্সিভ ভার্সন অফ ইউর ওয়েবসাইট। হ্যাঁ, থ্যাংক ইউ। তাই আমি এখন জানতে চাচ্ছি যে মোবাইল ভার্সনও থাকবে এবং ডেস্কটপ ভার্সন। মোবাইল ভার্সন না, রেসপন্সিভ থাকবে, এখন আর আলাদা ভার্সন নাই, একটা ভার্সন, জাস্ট আপনার আপনার ডেস্কটপের রেজোলিউশনের উপরে ডিপেন্ড করে আলাদা আলাদা ভার্সন, মানে আলাদা করে ভিউ করবে, বাট একই কন্টেন্ট একই সব, ভার্সন আলাদা না। অর্থাৎ তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার এই ওয়েবসাইটটা, সাপোজ একটা ওয়েবসাইট, এটা মোবাইলেও দেখা যাবে এবং রেসপন্সিভ কিনা হ্যাঁ, আপনি মোবাইল থেকে ভিজিট করে দেখেন, অথবা ব্রাউজারটাকে একটু টেনে এনে ছোট করে আনলে সেটা দেখা যায়। যারা ডেভেলপার আছে, মানে আমি দেখাই দিতে পারতাম যদি আমার এখানে অ্যাক্সেস থাকতো, ঠিক আছে, ব্রাউজারটা ছোট করলে এটা দেখা যায়। থ্যাংক ইউ। আর একটা লাস্ট কোশ্চেন, কারণ আমাদের একটা একজন গেস্ট আছেন, গেস্ট উনি কথা বলবেন এই বিষয়ে। জি হ্যাঁ ভাইয়া, আমি আমার একটা এক্সিস্টিং ওয়েবসাইটে যদি ডোমেইন চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার পার্মানেন্ট লিংক গুলো তো চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে এটা এসইও এর ক্ষেত্রে এফেক্ট করে। আচ্ছা, এসইও এর ক্ষেত্রে এফেক্ট করে। আপনার এক্সিস্টিং ওয়েবসাইটে যে ব্যাকলিংক গুলো আছে, ওই ব্যাকলিংক গুলো কিন্তু আমার আগের ওয়েবসাইটে আছে। এখন আপনি ওই ওয়েবসাইটটা ডোমেইন রিডাইরেক্ট করার পাশাপাশি প্রত্যেকটা পেজকেও ওই স্পেসিফিক পেজে রিডাইরেক্ট করতে হবে, 301 রিডাইরেক্ট করতে হবে, ঠিক আছে, তাহলে আপনি কোনো প্রবলেম হবে না, এক্সিস্টিং সেম রেজাল্টই পাবেন। কিন্তু প্রত্যেকটা যদি কারেক্টলি আপনি 301 রিডাইরেক্ট করতে না পারেন, তাহলে এটার একটা নেগেটিভ দিক আছে, ঠিক আছে। 301 রিডাইরেকশন করার জন্য অনেক গাইডলাইন আছে ডোমেইন অপশন আপডেট করার ক্ষেত্রে, ঠিক আছে। থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন মনে হয়, আমি আর কোশ্চেন নিতে পারবো না, সরি। সো আমরা অলমোস্ট শেষ। আমাদের একজন গেস্ট আছেন যিনি যারা এসইও নিয়ে ফ্রিল্যান্সিং করেন, তাদের সে সম্পর্কে কিছু কথা বলবেন, তাদেরকে তার গাইডলাইন আছে কিছু, আর এর মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে একটু বিদায় নিব। আর আশা করি যে আপনারা আমাদের সেমিনারটা পছন্দ করেছেন, এবং আমরা ভবিষ্যতে যদি কোনো সেমিনার করি, আশা করি আপনাদেরকে সেখানে পাবো। আর আপনার যদি কোনো ফার্দার কোনো হেল্প দরকার হয়, প্লিজ লেট মি নো, অথবা শামীম ভাইকে জানাইলেও হবে, আশা করি আমরা হেল্প করতে পারবো। আর আপনারা কি সবাই ক্লান্ত হয়ে গেছেন? সবাই একটু হাতে চা করেন তো। ওকে, সো এবার একটা ছবি ওঠায় না, এবং শেষ করে দিব, সবাইকে হাতে দিতে হবে। এবং এটা হচ্ছে নান বাটে সেলফি। ও স্লো থ্যাংক ইউ সো মাচ। সো আইড লাইক টু রিকোয়েস্ট আলামিন চৌধুরী, আমাদের আজকের গেস্ট, যিনি অনেকদিন ধরে এসইও নিয়ে কাজ করেন বাংলাদেশে, এবং বিআইজিএম এর এসইও ট্রেনার। উনি বেশ আগে প্রথম দিকের এসইও হিসেবে এসইও তে ক্যাটাগরিতে উনি বেসিসে ফ্রিল্যান্সার অফ দ্য ইয়ার হয়েছিলেন, এবং অনেকেই তাকে ছিলেন এসইও মার্কেটের গুরু হিসেবে, এবং আশা করি তিনি ফ্রিল্যান্সার যারা আছেন, যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের বেশ কিছু ইনসাইট দিতে পারবেন। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? I can see lots of sleeping faces, so please gear up to cheer up. Okay, introduction has already been given by Mr. Alamin Kabir. আমি আমার introductionটা একেবারে লাস্টে গিয়ে দিব. I have a small presentation to show. আর আমি এসইও নিয়ে অনেক কথাবার্তা বলা হয়ে গেছে, অনলাইন মার্কেটিং নিয়ে অনেক কথাবার্তা বলা হয়ে গেছে, তো আমি এসইও নিয়ে একটু কথা বলবো, বাট একটু ডিফারেন্ট অ্যাসপেক্টে। এসইও করবেন, প্রাইসিং এর যে ইস্যুগুলা এটা নিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করব। আর I won't kill much of your time, but even if I do that, I think it is not going to be a crime. সময় খুবই অল্প, কোয়েশ্চেন নিব না, প্রেজেন্টেশনটা শেষ করতে পারলেই হলো। Three types of marketing: digital marketing, internet marketing or online marketing, or search marketing. এই search marketing এর আন্ডারে SEO আর PPC পড়ে, so get it. SEO করছেন, ভালো কথা। How much does SEO cost? আমি from the perspective of a buyer or a client and from the perspective of a service provider দুই দিকেই হাইলাইট করব। তো দুই দিকের পার্টি যেন আপনাদের ক্লিয়ার হয়ে যায় যে সার্ভিস প্রোভাইডার হইলে কেমন চার্জ করা উচিত, আর সার্ভিস বায়ার অর টেকার হইলে কি ধরনের বাজেট নিয়ে আসা উচিত। So there are three different pricing models when you are providing your SEO services: per hour, per project basis, or monthly. এই তিনটাই তো। এরপরে যদি আরো কোনো মডেল কারো থেকে থাকে কাস্টমাইজ, দ্যাট ডিফারেন্ট। প্রথমে আসি SEO সার্ভিসেস per hour. Per hour is the most popular pricing scheme, believe it or not. কেন বলতেছি মোস্ট পপুলার পরে বলবো। আপনার সাথে বায়ারের বা ক্লায়েন্টের একটা এগ্রিমেন্ট হয়, আওয়ারলি বেসিসে আপনাকে এত দিবে, বা আপনার যদি আওয়ারলি কোনো প্রাইস ফিক্সড প্রাইস থাকে ওইটার উপর বেস করে আপনি এই এগ্রিমেন্টটা